কেমন আছেন সবাই? আজ নভেম্বর মাসের ৫ তারিখ ২০২৫ সাল। গতকালকে নভেম্বরের ৪ তারিখ আমেরিকার একটা আ নির্বাচন বা ইলেকশন ডে বা ইলেকশন নাইট ছিল। অ্যান্ড সাধারণত নভেম্বরের ৪ তারিখই আ আমেরিকাতে বা নভেম্বরের ৪ তারিখ না, আ সাধারণত ফার্স্ট টিউসডে আরকি, হ্যাঁ? ফার্স্ট টিউসডে আ এই নির্বাচন হয়ে থাকে সাধারণত। আমেরিকার ফার্স্ট মানে ইলেকশনগুলো আপনি লোকাল বলেন, ন্যাশনাল বলেন, স্টেট ওয়াইড বলেন, সেই ইলেকশনগুলো শেষ হয় এই টিউসডেতে এসে। প্রি ইলেকশন চলতে থাকে, প্রি ভোটিং চলতে থাকে, অ্যান্ড এই ডেটে এসে শেষ হয়, এই ডেটে এসে রেজাল্ট হয়। তো গতকালকে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট রেজাল্ট বের হয়েছে। এক হচ্ছে নিউ ইয়র্ক মেয়রের ইলেকশনে জোহরান মামদানি নামে একজন লোক, যিনি উইন করছেন, যিনি হচ্ছেন নিউ ইয়র্কের হিস্ট্রিতে একজন ইমিগ্রেন্ট। এর আগে একজন হয়েছে, অনেকদিন পরে আরেকজন হলো ইমিগ্রেন্ট, যিনি কিনা সাউথ এশিয়ান এক্সকিউজ মি, যিনি কিনা মুসলিম। হ্যাঁ, সো স্টেরিওটিপিক্যাল আমেরিকান বলতে যা বুঝায়, হ্যাঁ, তার একদম বিপরীতে। হ্যাঁ, একদম বিপরীতে এমন একটা লোক আজকের মেয়র হিসাবে নিউ ইয়র্কের মতো শহর, যেটা হচ্ছে বিশ্বের একটা পপুলার একটা শহর। হ্যাঁ, এখন আরো পপুলার শহর আছে, টোকিও আছে, আছে, কিন্তু নিউ ইয়র্কের মতো লাইমলাইট কিন্তু অন্যান্য কোনো শহর পায় না। এই হচ্ছে সেই নিউ ইয়র্ক। সেই নিউ ইয়র্কের একজন মেয়র যখন এমন একজন ব্যক্তি হইল যে তাদের মতো দেখতে না, কাদের কথা বলতেছি? হ্যাঁ, আমেরিকানদের কথা বলতেছি। যিনি আমেরিকানদের মতো দেখতে না, হ্যাঁ, যিনি আমেরিকানদের একদম মানে একজন মাইনরিটি একজন সদস্য, যিনি আবার নাকি যার ধর্মটাও, হ্যাঁ, ইসলাম, যে ইসলামের সাথে অনেক সমস্যা, মানে মেইন স্ট্রিম মানে রাইট উইং মিডিয়ার বা রিপাবলিকানদের যাদের সমস্যা আর কি, হ্যাঁ, ইসলাম দেখা মাত্রই তো সমস্যা হয়ে যায়। অ্যান্ড যিনি হচ্ছেন অ্যান্টি ইসরায়েল, এমন একজন লোক যখন মেয়র হয়ে গেল, তখন এটা নিউ ইয়র্কের জন্য আসলে কি বোঝায়? সো আসেন আমরা একটু ডিসকাস করি। প্রথম হচ্ছে মামদানি। এখন মামদানি কাদের বিরুদ্ধে নির্বাচন করে আসছেন? সে হচ্ছে অ্যান্ড্রু কুমো, যিনি হচ্ছেন একজন ডেমোক্র্যাট পলিটিক্যাল হেভিওয়েট। আরেকজন ছিলেন কার্টিস লোয়া, কোনো একজন নাম না জানা ব্যক্তি। এই লোক হচ্ছে রিপাবলিকান পার্টি থেকে আসছে। এবং তিনজনের মধ্যে, হ্যাঁ, সবাই নিয়ে কন্ট্রোভার্সি আছে। মামদানি বলেন, কোমো বলেন, বা ইয়া বলেন, সিলোয়া বলেন, সবার নিয়ে কন্ট্রোভার্সি আছে। কন্ট্রোভার্সিতে যেদিক থেকে আসুক না কেন, বিভিন্ন রকম কন্ট্রোভার্সি আছে। বাট এর মধ্যে মানে মামদানি ধরে নিলাম খারাপ ব্যক্তি, ধরে নিলাম কথার কথা যে এই লোকটা একদম খারাপ, এই লোকটা কমিউনিস্ট, এই লোকটা অ্যান্টি আমেরিকান, এই লোকটা হ্যাঁ, কথার কথা ধরে নিলাম জঙ্গি। কিন্তু যারা অন্যান্য ক্যান্ডিডেট ছিল ফাইনালিস্ট, কুমো, তারপর হচ্ছে সিলোয়া, এরিক অ্যাডামস যে হচ্ছে রানিং যে মেয়র, তো পরে ড্রপ আউট করলো, তারা কিন্তু কেউই জাতেন না, রাইট? এই কিউমো লোকটা হচ্ছে সেক্সুয়াল মানে যৌন কেলেঙ্কারিতে জড়িত। আর সিলোয়া এর লোকের নামই আমি শুনি নাই কোনোদিন, রাইট? সো হয়তো নিউ ইয়র্কবাসীরা শুনছে। আর রিপাবলিকানদের নিউ ইয়র্কে কোনো ফুটহোল্ড নাই, এরা মানে ধরে নিতে হবে, এরা এখানে সম্ভব না। হ্যাঁ, রিপাবলিকানদের আসলে নিউ ইয়র্কে গতবার ট্রাম্পকে নিউ ইয়র্কবাসীরা অনেক ভোট দিছে অ্যাফোর্ডেবিলিটি ইস্যুতে। বাট ইউজুয়ালি নিউ ইয়র্কে আপনি রিপাবলিকান হয়ে জিততে পারবেন না, এটা সম্ভব না। ইটস লাইক বাংলাদেশের গোপালগঞ্জে খালেদা জিয়া দাঁড়ানোর মতো, এটা সম্ভব না। হ্যাঁ, তো তারপরে এই লোকগুলো লজ্জার মাথা খেয়ে তারপর নির্বাচনে দাঁড়াইছে। আর অ্যান্ড্রু কুমেকে তো মানে বলতে পারেন হচ্ছে মানে সাদা আমেরিকান যারা আছে, যারা হচ্ছে প্রো এস্টাবলিশমেন্ট, যারা হচ্ছে বিলিয়নিয়ার ক্লাস, যারা হচ্ছে মানে যারা আমেরিকার স্ট্যাটাস কোটা মেনটেন করতে চায়, নিউ ইয়র্কের স্ট্যাটাস কোটা মেনটেন করতে চায়, যেটাকে তারা মেনটেন করে এতদিন ধরে লাভবান হচ্ছে, সেইটা রাখতে চায়, সেই লোকগুলা বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে গেছে। বিলিয়নটা ভুল হয়েছে, মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে গেছে একটা জাস্ট একটা ইলেকশনের জন্য। এত টাকা দিছে, এটা চিন্তাই করা যায় না। হ্যাঁ, যে যাতে এই জওরান মামদানি এই লোকটাকে দাবানো যায়। আপনি মিডিয়া বলেন, হ্যাঁ, তারপর হচ্ছে রাইট উইং, লেফট উইং, সব ধরনের মিডিয়ায় জোহরান মামদানি এগেনস্টে ছিল একদম শুরুর থেকে। এই লোকটাকে দেখতেই পারতো না। হ্যাঁ, তো এত কিছুর পরেও মানুষ ভোট দিয়ে মানুষের পাওয়ার দেখাইছে, এবং এটা আমেরিকা বলেই সম্ভব, বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলেই সম্ভব। এটা আপনি আমেরিকা বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ছাড়া পাবেন না। এটা বাংলাদেশ বা ইন্ডিয়া এইসব দেশে সম্ভব না। এটা আমেরিকা বলে সম্ভব হয়েছে। মানুষ তার চয়েস, হ্যাঁ, এত ফোর্সের এগেনস্টে এসে, এত বড় একটা ফোর্স, বিলিয়নিয়ার ক্লাস, প্রো এস্টাবলিশমেন্ট, হ্যাঁ, পার্টি ভেটেরানস,
এরা প্রো স্ট্যাটাসকো, এই যে বড় একটা ফোর্স, যারা একটা ছোট্ট একটা ফোর্সকে দাবায় রাখতে চাইছিল, স্টিল মানুষ ভোট দিয়ে এই লোকটাকে জিতাই দিছে। হ্যাঁ, সো আমেরিকা বলে সম্ভব হয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে, হোয়াট ডাজ ইট মিন ফর নিউ ইয়র্ক? সো বেশি কথা না বলে তার যেই তিনটে বিখ্যাত পলিসি, আরো পলিসি আছে, তিনটে বিখ্যাত পলিসি যেটার উপর বেস করে উনি হচ্ছে রান করছে, সেটা হচ্ছে এক মেইন, মানে তিনটা পলিসির মেইন কথা হচ্ছে যে অ্যাফোর্ডেবিলিটি। কারণ নিউ ইয়র্ক ইজ মানে মানে আনবিলিভেবলি এক্সপেন্সিভ। আমি নিজে নিউ ইয়র্কে গেছি কয়েকদিন আগে, আমি নিজের চোখে দেখছি, ইটস অ্যান আনবিলিভেবলি এক্সপেন্সিভ একটা জায়গা। মানে আই ডোন্ট নো মানে পিপল কিভাবে এখানে সার্ভাইভ করে, অ্যান্ড নো আইডিয়া। অ্যান্ড দেন যারা পিএইচডি স্টুডেন্ট আসে, যারা আসলে খুবই লিমিটেড ইনকামে থাকে, তারা আসলে কিভাবে সার্ভাইভ করে সেটা তো আমার মাথায় আসে না। এখন $2-3,000 হচ্ছে বাসার ভাড়া, ইভেন জাস্ট একটা ক্লজিট, ছোট্ট একটা রুমের মতো। যাই হোক, সো আনএফোর্ডেবিলিটি যেটা হচ্ছে, যেটাকে ট্যাকেল করার জন্য উনি বেশ কয়েকটা যে পলিসি ওনার, একটা হচ্ছে রেন্ট ফ্রিজ। তো নিউ ইয়র্কে একটা করা যায় যে হচ্ছে যে বাসা যে ভাড়া, হ্যাঁ, এইটা আপনি মেয়র চাইলে সেটাকে ফ্রিজ করে দিতে পারে, তাহলে করে ল্যান্ডলর্ডরা বা বাড়ির মালিকরা চাইলেই বাসা ভাড়া প্রতি বছর বাড়াতে পারবে না। অন্যান্য সব জায়গায় বাসা ভাড়া আপনি 5%, 10%, 20% করে বাড়ায়। হ্যাঁ, ল্যান্ডলর্ডরা অলওয়েজ বাসা ভাড়া বাড়ায়। এটা আমি আগেও দেখছি। আমি আগে যখন বিভিন্ন জায়গায়, আমি 4-5টা স্টেট ছিলাম, সব জায়গায় দেখছি ল্যান্ডলর্ডরা প্রতি বছর বাসা ভাড়া বাড়ায়। কিন্তু কিছু কিছু স্টেটে আপনার হচ্ছে মেয়র থেকে অ্যাপ্রুভাল লাগে, মেয়রের একটা আলাদা কমিশন আছে, সেই কমিশনটা আসলে সেট করে দেয় যে এই বাসার বা এই বিল্ডিং এর রেন্ট এত % পর্যন্ত বাড়ানো যাবে বা বাড়ানো যাবে না। সো এইটাই রেন্ট ফ্রিজ। সো এইটা আসলে কি করবে, একটা হিউজ মানে একটা পপুলেশনকে একটা রিলিফ দিবে আসলে, যে না এই বছর রেন্টটা বাড়বে না। কিন্তু অলরেডি কিন্তু নিউ ইয়র্কের রেন্ট অনেক হাই। অলরেডি নিউ ইয়র্কের রেন্ট কিন্তু মানে ইভেন রেন্ট ফ্রিজ অ্যাপার্টমেন্ট হইলো, সেখানকার রেন্ট আমার এখানে সব থেকে যে বেশি ভাড়া দেয় তার থেকেও বেশি। সো এইটা ওনার পক্ষে করা সম্ভব, কিন্তু অনেকে যেটা বলতেছে যে রেন্ট ফ্রিজ করলে বাড়ির মালিকরা আসলে এইটা আইদার ল্যান্ডলর্ড যারা, তারা আসলে যেটা করবে যে দে উইল আইদার মুভ আউট অফ নিউ ইয়র্ক অর দে উইল শাট ডাউন দেয়ার অ্যাপার্টমেন্ট, হোয়াট নট, I don't know. So maybe it will be difficult for him to implement, but it is the, I think, lowest hanging fruit among other stuff that he is proposing. So আরেকটা জিনিস যেটা সিটি ওয়াইড গ্রোসারি স্টোর উনি করতে যাচ্ছে, সিটি ওয়াইড উনি হচ্ছে সিটি রান গ্রোসারি স্টোর। এখন নিউ ইয়র্কে গ্রোসারির দাম কিন্তু হিউজ এক্সপেন্সিভ। আমি দেখছি যেই আমি বেশ কিছু আইটেম, যেমন আমি বলতে পারি একটা মনে আছে, পানি আছে না, বোতল পানি, 40টা বোতল পানি এখানে আপনি ওয়ালমার্টে যাবেন $4 কিনতে পারবেন 40টা বোতল পানি। হ্যাঁ, সেই একই জিনিস আমি দেখছি নিউ ইয়র্কে $13 থেকে $17 পর্যন্ত 40টা বোতল পানির যে কেসিংটা $17 পর্যন্ত হইতে পারে। হিউজ এক্সপেন্সিভ। কোথায় $4, কোথায় $17। ওকে, সো গ্রোসারি নিউ ইয়র্কে আনবিলিভেবলি এক্সপেন্সিভ। তো উনি যেটা বলছে যে সিটি থেকে ভর্তুকি দিয়ে উনি কিছু গ্রোসারি স্টোর খুলবে আর কি। সো রিপাবলিকানরা এটা মানতেই পারতেছে না, কারণ এটা হচ্ছে অ্যান্টি বিজনেস, এটা অ্যান্টি ক্যাপিটালিজম। কারণ সিটি থেকে কোনো কিছু করাটাই হচ্ছে সোশ্যালিজমের মেইন মোদ্দা কথা, যে সিটি যদি ভর্তুকি দেয় বা গভর্নমেন্ট যদি ভর্তুকি দেয়, সেটা হচ্ছে মোদ্দা কথা। এদিকে যে মানুষ খাইতে পারতেছে না, এটা তাদের না। সলিউশনটা কি সেটা কিন্তু দিবে না কেউ। উনি একটা সলিউশন বললো, এটা তাদের জন্য প্রবলেম হয়ে গেল। প্রবলেম এই জন্য, আচ্ছা আমি এই জিনিসটা পরে বলছি, কেন আমেরিকান বিশেষ করে রাইটিং মিডিয়া দে আর ক্রাইং, হ্যাঁ, তাদের কেন আজকে ঘুম হারাম হয়ে গেছে, এটা একটু পরে বলতেছি। আরেকটা জিনিস উনি যেটা প্রপোজ করছে সেটা হচ্ছে ইউনিভার্সাল চাইল্ড কেয়ার। তো চাইল্ড কেয়ার আমেরিকাতে খুবই এক্সপেন্সিভ, অ্যান্ড বিশেষ করে আপনি যদি নিউ ইয়র্কের মতো শহরে যান, সেখানে আপনার বছরে পার চাইল্ডের পিছনে আপনার $26,000 মতো খরচ হইতে পারে একটা ডিসেন্ট একটা চাইল্ড কেয়ার। সো এটা খুবই এক্সপেন্সিভ, মানে মাসে আপনার অলমোস্ট $2,000 মতো খরচ হয়ে যাচ্ছে, মানে একটা বাচ্চার পিছনে $2,000 অনেকের ইনকামই না। ওকে, সো এই যে চাইল্ড কেয়ার, এখন মানে বাপ মা দুইজন ইনকাম করেও তারপরে করতে পারতেছে না। আবার অনেকের তো চাইল্ড আপনার মানে ওয়েডলকে হয় না, অনেকে জাস্ট সিঙ্গল মম বা সিঙ্গল ড্যাড হয়। সো দেখা যায় যে তাদের আসলে বাচ্চা করার মতো, টেক কেয়ার করার মতো কোনো লোক নাই। সো চাইল্ড কেয়ার ইজ ইম্পর্টেন্ট ফর দেম,
অ্যান্ড এই চাইল্ড কেয়ার এত এক্সপেন্সিভ হয়ে যাওয়ার কারণে এইটা আসলে অ্যাফোর্ডেবিলিটি ক্রাইসিসের একটা ইস্যু। সো এইটা হচ্ছে উনি ইউনিভার্সাল চাইল্ড কেয়ার যেটা করবে, যেটা হচ্ছে যাতে করে সবাই এটা অ্যাফোর্ড করতে পারে। এখন কোয়ালিটি কেমন হবে, গড নোজ। অ্যান্ড আরেকটা যেটা হচ্ছে ফ্রি বাসেস, ফ্রি অ্যান্ড ফাস্ট বাস, উনি হচ্ছে নিউ ইয়র্কের সবগুলো বাস ফ্রি করে দিবে, উইচ ইজ আই ডোন্ট নো মেবি এ গুড থিং। মানে আমি পাবলিক ট্রান্সপোর্ট খুব একটা ইউজ করি না, আমাদের এদিকে পাবলিক ট্রান্সপোর্ট খুব একটা ভালো না, চলে না। আমেরিকায় আপনারা যদি জেনে না থাকেন, আমেরিকার পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে টেরিবল। আপনি বড় বড় কিছু সিটি ছাড়া আপনি ছোট সিটিতে গেলে ইটস মানে মানে বলার মতো না, এত খারাপ। সো আপনি যদি ড্রাইভিং না জানেন, ইউ আর ডান। সো কিন্তু নিউ ইয়র্কের মতো জায়গায় এই পাবলিক ট্রান্সপোর্ট ইম্পর্টেন্ট। সো ওখানে যদি বাস ফ্রি করে দেয়, হয়তো ইট উইল হেল্প আ লট অফ পিপল। এখন কথা হচ্ছে এই এত টাকা কই পাবেন? তো এইখানেই সমস্যা হয়ে গেছে। এইখানেই মামদানির সাথে বিলিয়নিয়ার ক্লাস তাদের একটা হিউজ শত্রুতা শুরু হয়ে গেছে। কারণ হচ্ছে মামদানি ডেয়ার্ড টু প্রপোজ টু ট্যাক্স দ্য রিচ। হাউ ডেয়ার হি? হাউ ডেয়ার মামদানি প্রপোজ টু ট্যাক্স দ্য রিচ? এবং এইটাই উনি করছে, এবং এইটাই মানে মানে এস্টাবলিশমেন্টে ভালো লাগতেছে না, বড় লোকদের ভালো লাগতেছে না, বিলিয়নিয়ারদের ভালো লাগতেছে না। মানে কিভাবে, কেন, কোত্থেকে এই ছেলেটা আসে, কোত্থেকে এই সাউথ এশিয়ান এই মানে সাব হিউম্যান একটা লোক, সে কিভাবে এসে আমাদের ট্যাক্স বাড়ায়? এটাই তো মানুষের রাগ, এটাই তো ওদের রাগ হয়ে যাচ্ছে, এটাই তো ওরা মাথায় নিতে পারতেছে না। তুমি ভাই সাউথ এশিয়ান, ইন্ডিয়ান অরিজিন, মাজলাম, তুমি আসছো, তুমি কি করবা? তুমি হচ্ছে আমাদের ইয়ে করবা, কি বলে, ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার বানাবা, খাবার পরিবেশন করবা, তুমি হচ্ছে আমাদের চাকর বাকরগিরি করবা, তুমি হচ্ছে উবার চালাবা, তুমি হচ্ছে সেকেন্ড ক্লাস জবগুলো করবা। হাউ ডেয়ার ইউ যে তুমি আমার নিউ ইয়র্ক সিটির মতো জায়গায় তুমি মেয়রিয়াল ইলেকশন দাঁড়ায় গেল এবং দাঁড়ায় গিয়ে তুমি 2% ট্যাক্স চাও? হাউ ডেয়ার ইউ? হ্যাঁ, মানে এগুলো তো মানে আউটলাউড বলবে না, বাট ভিতরে ভিতরে সব কিন্তু এগুলোই বলে। হ্যাঁ, আপনি যদি বিশ্বাস করেন যে এই দেশটা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার, হ্যাঁ, আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। আপনি যদি ডেইলি শো দেখেন আর ডেইলি শো দেখে মনে করেন যে আমেরিকা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। এই শো দেখেন, সত্যি কথাটা জানেন। সো এই জন্য রিচ যারা হচ্ছে সিস্টেমটাকে রিক করে রাখছে, হ্যাঁ, বিলিয়নিয়ার ক্লাস যারা হচ্ছে সিস্টেমটাকে রিক করে রাখছে, যাতে করে ওয়ার্কিং ক্লাস সাফার করে। হ্যাঁ, ওয়ার্কিং ক্লাস এবার সাফার করুক বা না করুক, এটা তাদের মাথায় নেই। এবং তারা কিন্তু যারা রিচ বিলিয়নিয়ার ক্লাস, তারা কিন্তু একটা বাবলের মধ্যে থাকে। তারা একদম ভালো ভালো জায়গায়, ভালো ভালো প্রাইম রিয়েল এস্টেট লোকেশনগুলো তারা নিয়ে নিছে। অ্যান্ড দেন তারা থাকে হচ্ছে হ্যাম্পটনের মতো জায়গায়, যেখানে হচ্ছে জাস্ট লং আইল্যান্ডের একদম দূরে গিয়ে হ্যাম্পটনের মতো একটা গেটেড কমিউনিটি করে রাখছে, ওইখানে তারা থাকে। নিউ ইয়র্ক যেখানে ওয়ার্কিং ক্লাস পিপল যেখানে সার্ভাইভ করতে হয়, এই যেখানে যে ক্রাইসিসের মধ্যে গিয়ে তারা যায়, এটা নিয়ে ওই ফাইন্যান্সিয়াল যারা বিলিয়নিয়ার ক্লাস যারা, তাদের কোনো চিন্তাই নেই। এখন কথা হচ্ছে যে রিচ আর নট লাইকিং ইট, ওয়াই? অনেকগুলো প্রবলেম। এক হচ্ছে আপনারা ওয়াল স্ট্রিটের নাম শুনছেন না? ওয়াল স্ট্রিট হচ্ছে মানে আমেরিকার বড় একটা ফাইন্যান্সিয়াল হাব আর কি, মানে আমেরিকার এক অনলি ফাইন্যান্সিয়াল হাব বলতে পারেন, যারা ইনভেস্টমেন্ট ব্যাংকিং করে, যারা এরা হচ্ছে কাইন্ড অফ পুরো আমেরিকাকে কন্ট্রোল করে, যদি বলতে পারেন। আমেরিকাকে কন্ট্রোলই করে ওয়াল স্ট্রিট। ওয়াল স্ট্রিট হচ্ছে বেসিক্যালি, আমি যদি সোজা বাংলায় বলি, যে শেয়ার মার্কেট আর কি, আমেরিকার শেয়ার মার্কেট, রাইট? সো আমেরিকার ইকোনমি অনেকটাই হচ্ছে শেয়ার মার্কেটের প্রতিফলন আর কি, বাট নট রিয়েলি, মানে ইকোনমিস্টটা অন্য কথা বলবে, বাট যাই হোক, মানে এই যে প্রতিফলন, শেয়ার মার্কেট, যেহেতু এটা ক্যাপিটালিস্ট কান্ট্রি, সেহেতু এই শেয়ার মার্কেট বা স্টক মার্কেট এবং এইটার যারা হর্তাকর্তা, এইটার যারা ম্যানিপুলেটরস, এরা কিন্তু সব ওই ওয়াল স্ট্রিটে, রাইট? এরা এখানে বসে ইনভেস্টমেন্ট ব্যাংকিং করে, এখানে বসে ওরা ভেঞ্চার ক্যাপিটালিজম করে, এখানে বসে এরা হেজ ফান্ড চালায়, এরা এখানে বসে এগুলো করতেছে। হ্যাঁ, এটাই হচ্ছে এদের হাব, এটাই হচ্ছে এদের সেন্টার। তো এইখানে যদি আপনি ট্যাক্স বাড়ান, দুইটা জিনিস, একটা হচ্ছে যারা $1 মিলিয়ন উপর ইনকাম করে তাদের উপর 2% ট্যাক্স, আর 2 নম্বর হলো কর্পোরেট ট্যাক্স রেট বাড়ানো, নিউ জার্সির সাথে ম্যাচ করা। এখন নিউ ইয়র্কের যে কর্পোরেট ট্যাক্স রেট, এটা হচ্ছে কম নিউ জার্সি থেকে, সারপ্রাইজিংলি। হ্যাঁ, মানুষ কিন্তু ট্যাক্স দিয়ে বাড়াচ্ছে, সেলস ট্যাক্স বলেন, ইনকাম ট্যাক্স বলেন, এগুলো হিউজ, সাধারণ মানুষের প্রতি হিউজ লেভেলের ট্যাক্স যায়, কিন্তু ওদিকে কর্পোরেট ট্যাক্স রেট কিন্তু এখানে কম।
তো এই যে কর্পোরেট ট্যাক্স, উনি জাস্ট এইটুকু বলছে যে উনি নিউ জার্সির যে কর্পোরেট ট্যাক্স রেট আছে সেটার সাথে ম্যাচ করবে। হ্যাঁ, সো এটাই তো পাগল হয়ে গেছে। কারণ ওয়াল স্ট্রিট যারা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার প্রতিদিন ইনকাম করতেছে হেজ ফান্ডিং করে, তারপরে হচ্ছে ইয়া করে, ইনভেস্টমেন্ট ব্যাংকিং করে, হাবিজাবি এসব করে, স্টক মার্কেট থেকে যারা বিলিয়ন বিলিয়ন ডলারের ট্রানজাকশন করতেছে, তাদের উপর ইনকামের উপরে যদি কর্পোরেট ট্যাক্স বাড়ানো হয় তখন কি পরিমাণ টাকা তাদের হাত থেকে চলে গেল। হ্যাঁ, সো এইটা কিন্তু এস্টাবলিশমেন্টের উপর বড় একটা ব্লো। তো এস্টাবলিশমেন্ট অলওয়েজ ট্রাই করতো যে আপনার ডান দিকের পলিটিশিয়ান হোক যারা হচ্ছে রিপাবলিকান, অথবা বাম দিকের পলিটিশিয়ান যারা হচ্ছে ডেমোক্র্যাট বা মধ্যপন্থার যে পলিটিশিয়ান, সবাইকে হাত করে রাখতো। পলিটিক্যাল অ্যাকশন কমিটি হোক, এখানে কিন্তু ডাইরেক্ট তো টাকা দেওয়া যায় না, এখানে লবি হয়, পলিটিক্যাল অ্যাকশন কমিটি হয়, অনেক কিছু হয়। হ্যাঁ, এইভাবে তারা লিগালাইজ করছে দুর্নীতিটাকে। আমেরিকায় লিগালাইজ করা হয়েছে। আমেরিকা কিন্তু দুর্নীতি নাই, যে দুর্নীতি আছে সেগুলো লিগাল দুর্নীতি। এটা আপনাকে বুঝতে হবে। ডেইলি শো দেখলে এগুলো বুঝবেন না, এখানে আমার কথা শুনতে হবে। হ্যাঁ, পলিটিক্যাল অ্যাকশন কমিটি নিয়ে কোনোদিন শুনছেন? পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা প্যাক, এই যে প্যাকগুলো, এগুলো হচ্ছে একটা এজেন্ডা সার্ভ করে। একটা এজেন্ডা নিয়ে তারা একটা ক্যান্ডিডেটকে সাপোর্ট দেয়। তো ক্যান্ডিডেট যখন কোনো একটা প্যাক থেকে টাকা নেয়, হ্যাঁ, যেমন এই প্যাক বলেন, তারপর বিভিন্ন সুপার প্যাক আছে, এই যে এই প্যাকগুলা থেকে যখন তারা টাকাটা নেয়, এই প্যাক থেকে যখন টাকাটা নেয় এবং তারা যখন ইলেক্টেড হয়, তখন তাদের একটা অব্লিগেশন থাকে ওই প্যাকের যে এজেন্ডাগুলো সেগুলোকে সার্ভ করা, রাইট? সো আমেরিকার ম্যাক্সিমাম পলিটিশিয়ান হচ্ছে বিভিন্ন রকম প্যাক থেকে টাকা নেয়, আনলেস আপনি একদম গ্রাসরুট থেকে উঠে আসেন। যেমন ইয়াতে আছে ডেমোক্র্যাট সোশ্যালিস্ট, যেমন আছে আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ, এরা হচ্ছে একদম গ্রাসরুট থেকে উঠে আসছে, বা ইলহান ওমরা একদম গ্রাসরুট থেকে উঠে আসা লোকজন, যাদের সেরকম কোনো প্যাক সাপোর্ট নাই, যারা এরকম বিলিয়নিয়ার টাকা পায় না, যারা হচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট। আবার ওদিকে আছে মার্জরি গ্রিন টেইলর, যারা হচ্ছেন রাইট উইং। হ্যাঁ, এরা এস্টাবলিশমেন্ট থেকে সেরকম টাকা পায় না, এই জন্য এস্টাবলিশমেন্ট ডাজন্ট লাইক দেম। হ্যাঁ, এস্টাবলিশমেন্ট, বিলিয়নিয়ার ক্লাস, এরা কিন্তু এই ধরনের মাঠ থেকে উঠে আসা লোকজনকে পছন্দ করে না, কারণ এদেরকে কন্ট্রোল করা যায় না। কিন্তু একজন দুইজন ফ্রিঞ্জ হলে সমস্যা নাই, ঠিক আছে, একজন দুইজন দিলাম আর কি। ওরা তারপর যখন তারা দেখে যে কোনো একটা ক্যান্ডিডেট খুব বেশি প্রবলেম হয়ে যাচ্ছে, তাকে তারা এত পরিমাণ তার বিরুদ্ধে টাকা খরচ করে যে নেক্সট প্রাইমারিতে গিয়ে অথবা নেক্সট জেনারেল ইলেকশন গিয়ে এই লোক এমনি হেরে যায়। এটা হয়েছে। সো যেটা এই মামদানির বেলা হয়েছে, যে এই প্যাক, এই বিলিয়নিয়ার ক্লাস, এস্টাবলিশমেন্ট, এরা মানে এদের কোনো রকম চেষ্টার কমতি ছিল না, কোনো রকম চেষ্টার কমতি ছিল না। তারপরও মানে পিপলের, মানে মানুষের যে একটা রাইট, এইটার এগেইনস্টে এরা যাইতে পারলো না। এখন মানুষ তো তার ভোট দিয়ে দিছে, মানুষ তো তার রায় ঘোষণা করে দিছে, পিপলস পাওয়ার হয়ে গেল। এখন তো এই লোকটা যাবে অফিসে। এখন মামদানি যখন মেয়র হইল, মেয়র হওয়ার পরে আসলে কতটুকু ডেলিভার করতে পারবে, দ্যাটস এ কোয়েশ্চেন। এখন ডেলিভার করতে পারুক আর না পারুক, উনি যে আসলে মানুষের অ্যাফোর্ডেবিলিটি নিয়ে কথা বলছে, এটাই তো অনেক, যেটা নিয়ে তো কেউ কথাই বলে না। এর আগে নিউ ইয়র্কের ইলেকশন নিয়ে তো কোনো মাথা ব্যথাই, আমি এত যে ক্রেজ, এটা তো আমি আগে কখনোই দেখি নাই। আমি 7 বছর থেকে ধরে আমেরিকা থাকি, আমি এই ধরনের ক্রেজ আমি কখনো ফিলই করি নাই। এখন যেই রকম ক্রেজ, সারা আমেরিকান মানুষজন এটা নিয়ে কথা বলতেছে, কিভাবে সম্ভব? মানে একটা নিউ ইয়র্ক একটা শহর, সেখানে কে মেয়র হইলো না হইলো, তাতে টেক্সাসের কি, তাতে এরিজোনার কি, তাতে পেনসিলভেনিয়ার কি, আইওয়ার কি, বাট সবাই কথা বলতেছে, সবাই কথা বলতেছে। কারণ এই লোকটা, যিনি হচ্ছে একজন বলবো যে কি বলবো যে ব্যতিক্রম, একজন এক্সেপশন, রাইট? ইনি একজন এনার আসলে অ্যানামলি, রাইট? অ্যানামলি, এক্সকিউজ মি। এনার আসলে এখানে আসার কথাই ছিল না, বাট ইনি আসলে লাইমলাইট পেয়ে হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনার ধরেন এখন সারা আমেরিকাতে তো সবাই আসলে এত ওপেন মাইন্ডেড না যতটা নিউ ইয়র্কের লোকজন ওপেন মাইন্ডেড। সো এখন অন্যান্য জায়গার লোকজন এটা নোট করতেছে যে দিস ইজ হোয়াট হ্যাপেন্স যখন আপনি ইমিগ্রেন্টদেরকে বেশি আপনার কালচারের মধ্যে ঢুকে ফেলবেন। হ্যাঁ, তারা আস্তে আস্তে আপনার মেয়র হয়ে যাবে, আপনার বস হয়ে যাবে, নগরপিতা হয়ে যাবে, দেন হচ্ছে আপনাকে বাস দিয়ে দিবে, হ্যাঁ, আপনার জব নিয়ে যাবে। এই যে জব নিয়ে গেল একজন আমেরিকানের, জব নিয়ে গেল একজন ইমিগ্রেন্ট, একজন মানে একদম প্রত্যক্ষ প্রমাণ। হ্যাঁ, তারপর হচ্ছে তারা হচ্ছে আপনার
এই যে ইমিগ্রেন্ট আসলে ইমিগ্রেন্টদেরকে আমেরিকানরা আনছে কেন? ইমিগ্রেন্টদেরকে আমেরিকা আনছে হচ্ছে আপনি এই বাড়িঘর বানাবেন, আপনি হচ্ছে এই কামলা দিবেন, আপনি হলো কি ডেলিভারি ড্রাইভিং করবেন, হ্যাঁ, উবার চালাবেন, এইসবের জন্য ইমিগ্রেন্টরা আসছে। এই ইমিগ্রেন্টরা কি মেয়র হওয়ার জন্য আসছে নাকি? কি 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 বলে ইমিগ্রেন্ট? এই যে সাব হিউম্যান লোকজন এরা, হ্যাঁ, কিছু কিছু ইমিগ্রেন্ট একটু ইঞ্জিনিয়ার ডাক্তার হইলো, এটা ঠিক আছে, কারণ ওগুলো কঠিন কাজ, সবার পক্ষে, সব আমেরিকানের পক্ষে ওগুলো করা সম্ভব না। হ্যাঁ, আই মিন বলতেছি না সবার পক্ষে, কারণ আমেরিকানরা অনেকেই কলেজে যায় না। So you need some people to fill this space. But other than that, মানে ইমিগ্রেন্টরা আসলে এখানে আসছে চাকরানি বাকরানি হওয়ার জন্য, দাসত্ব করার জন্য। সেখানে ইমিগ্রেন্টরা কিভাবে ডেয়ার করে যে মেয়র হওয়ার মতো রেসে যায়? তার উপরে এই লোকটা হচ্ছে মাজলেম, হ্যাঁ, এই মাজলেম হচ্ছে কিভাবে, সো দে আর জাস্ট it's blowing their mind, and তারা হচ্ছে crying out loud, হ্যাঁ। সো এই মাজলেম এখন সমস্যা, আর যত প্রবলেম হোক না কেন, এই মাজলেম পরিচিতির একটা বড় একটা প্রবলেম হয়ে গেছে, হ্যাঁ। আমেরিকা কিন্তু এর আগেও অনেক ইমিগ্রেন্ট লোকজন আছে, ইভেন ইয়াতেও কংগ্রেসও আছে, সিনেটও আছে ইমিগ্রেন্ট লোকজন, মানে বিশেষ করে যেমন ইয়ার কথাই বলি, কি বলে, এই টেক্সাস একজন, টেক্সাস না তো, টেক্সাসে যিনি আছেন ওই যে ওই লোকটা, নাম এখন মনে আসতেছে না, টেক্সাসের যে সিনেটর টেড ক্রুজ কিন্তু ইমিগ্রেন্ট না হলেও আই থিঙ্ক ওনার জন্ম কিন্তু কানাডাতে, রাইট? আই থিঙ্ক আই ডোন্ট নো ওনাকে ইমিগ্রেন্ট বলা যাবে, আই থিঙ্ক উনি একজন ইমিগ্রেন্ট। তারপরে হচ্ছে কংগ্রেসের একজন আছে, কি জানি রামামূর্তি অথবা সামথিং, শিকাগো ওই এরিয়া থেকে আসছে। এরকম অনেকেই আছে যারা হচ্ছে ইমিগ্রেন্ট বা ফার্স্ট জেনারেশন একদম ইমিগ্রেন্ট ক্লাস, যেমন ইলহান ওমর, হ্যাঁ, এরকম লোকজন যারা এখন কংগ্রেসে আছে, রাইট? সো যখন ইলহান ওমর ফার্স্ট আসছে তখনও তার প্রতি একটা কন্ট্রোভার্সি ছিল, পিপল ডিডন্ট লাইক হিম, পিপল ডিডন্ট লাইক এনিবডি ইন হিজাব, পিপল ডিডন্ট লাইক হু ডাজন্ট লুক লাইক দেম, এনিওয়ে। সো মামদানি সমস্যাটা হচ্ছে এইটাই যে পিপল সারা আমেরিকা থেকে সবাই এটা খেয়াল করছে যে না, হ্যাঁ, কিভাবে সম্ভব, হ্যাঁ, এই লোকরে, এই ধরনের লোকজন যারা আসলে পায়ের তলায় থাকার কথা সেখন মাথার উপরে চড়ে খাচ্ছে কেন, কিভাবে সম্ভব? হ্যাঁ, এগুলো আবার ওই ডেইলি শো দেখলে ওই ভাইয়ের কথা শুনলে আপনার মনে হবে না এরকম আমেরিকা মনে হয় এরকম হয় না, আমেরিকা এরকম হয়, সারা দুনিয়ার মানুষ যেরকম আমেরিকার মানুষ একই রকম। সো প্রবলেমস উইথ মামদানি, মানে মামদানি সাথে সমস্যাটা কি? নাম্বার ওয়ান সমস্যা হচ্ছে সে সাদা না, রাইট? সে সাদা না, এটা মানুষ দেখতে মানে মাথায় নিতে পারতেছে না যে সাদা না একটা মানুষ কিভাবে এত লাইমলাইট পায়। সো এই জন্য সে যেহেতু সাদা না, সে যেহেতু খ্রিস্টান না বা ইভাঞ্জেলিস্ট না, আমার মানে আপনাকে আমেরিকান, মানে একদম পুরোপুরি আমেরিকান হইতে হলে আপনাকে সাদা হইতে হবে, আপনাকে ইউরোপিয়ান অরিজিন হইতে হবে, দেন হচ্ছে আপনাকে ইভাঞ্জেলিস্ট হইতে হবে, তাহলে একবারে একদম মানে আমেরিকান একদম পাক্কা। বেশি কিছু হইলে মানে এর বাইরে যদি কিছু হন তাইলে আপনি ইভেন আপনি দেখতে সাদা কিন্তু আপনি আসছেন টার্কি থেকে, হবে না, ঠিক আছে? সো আমেরিকান হইতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে ওই শর্তগুলো পূরণ করতে হবে। সে যেহেতু এগুলো করতেছে না, সে যেহেতু একজন সাব হিউম্যান, সে যেহেতু একজন সাউথ এশিয়ান, একজন মানে এমন একটা কালচার থেকে আসছে যেটা হচ্ছে বিশ্রী, হ্যাঁ, সাউথ এশিয়ান একটা কালচার। এই আপনার সামনাসামনি বলবে না, কিন্তু এই দেশের লোকজন কিন্তু ভালোই মানে একটা রেসিজম আছে এখানে। তারপর হচ্ছে আরেকটা যে প্রবলেম, সেটা হচ্ছে উনি একজন সোশ্যালিস্ট। হ্যাঁ, সোশ্যালিস্ট জিনিসটা শুনলেই বিলিয়নিয়ার ক্লাস বা যারা প্রো ক্যাপিটালিস্ট তাদের একটা বিরাট একটা ইস্যু হয়ে যায় যে মানে, বাট উনি হচ্ছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। হ্যাঁ, জাস্ট তারপর উনি তো সোশ্যালিস্ট, রাইট? এখন ক্যাপিটালিজমের মোদ্দা কথা যেটা হচ্ছে খালি টাকা বানাও, হ্যাঁ, নাথিং এলস, টাকা বানাও, নাথিং এলস, রাইট? এইটা তো ক্যাপিটালিজমের মেইন বার্তা। সেখানে আপনি একজন সোশ্যালিস্ট যদি চলে আসে, তখন তো ক্যাপিটালিজমের যেই চালিকা শক্তি টাকা বানাও, এটার মধ্যে উনি হাত দিয়ে দিচ্ছে, এখান থেকে উনি ট্যাক্স নিয়ে যাচ্ছে, এখান থেকে উনি টাকা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্যাপিটালিজমের মেইন কথা হচ্ছে যে টাকা দিয়ে টাকা বানাও, আরো টাকা বানাও, টাকা বানাও বানাও বানাও, এবং এতে যত কনসিকুয়েন্স হোক না কেন, তোমার মেইন উদ্দেশ্য হচ্ছে টাকা বাড়ানো। আমি সোজা কথা বললাম, এখন আবার ইকোনমিস্টরা এসে বলবো এই তুমি ভুল কথা বলছো। ভাই, সোজা কথা বলতেছি যে ক্যাপিটালিজম হচ্ছে, ইভেন একটা ছোট এক্সাম্পল দিই, ক্যাপিটালিজম আমেরিকা এমন একটা স্টেজে এসে পড়ছে যেখানে আগে ওয়ার্কার রাইট নিয়ে
একটা কনসার্ন ছিল একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত। আগে বিভিন্ন ওয়ার্কাররা ইউনিয়নাইজ ছিল, রাইট? ইউনিয়ন থাকার ফলে যেটা হইতো যে ওয়ার্কাররা তাদের মানে প্রাপ্য যে বেনিফিট সেটা ঠিকমতো পাইতো। কিন্তু এখন আমেরিকার কোনো ম্যাক্সিমাম কর্পোরেট ইউনিয়ন অ্যালাউ করে না, এবং যদি ইউনিয়নাইজড ওয়ার্কফোর্স থাকে তখন সেটা তাকে কি করে, ওই কোম্পানি ওখানে শাট ডাউন করে অন্য দেশে নিয়ে যায়, হ্যাঁ, ক্যাপিটালিজমের চালিকা শক্তি বজায় রাখতে। এক সময় আমেরিকাতে ওয়ার্কারদের পেনশন দিত, হ্যাঁ, আপনি রিটায়ার করলে একটা পেনশন পাবেন। এখন আর সে পেনশন দেয় না, এখন হচ্ছে 401 কি বিভিন্ন স্কিম চালু আছে যেখানে আপনি নিজের টাকায় নিজে রাখবেন, অ্যান্ড দেন ওটা আবার স্টক মার্কেটে স্পেন্ড করবেন, হ্যাঁ, দেন হচ্ছে মার্কেট তার নিজস্ব গতিতে চলবে। অ্যাট দ্য এন্ড 60 বছর বয়সে গিয়ে আপনি মানে খালি হাতেও বেরোতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ব্যাংকে $1 মিলিয়ন ব্যালেন্সও থাকতে পারে, ইদার অর, হ্যাঁ। সো কিন্তু আগে যেটা একটা পেনশন দিত যে না, তুমি এই কোম্পানিতে থাকবা, 30 বছর 40 বছর চাকরি করবে, দেন তোমাকে আমরা এই পেনশনটা দিব, রাইট? এই বেনিফিটটা এখন আর কোনো কোম্পানি দেয় না। কারণ হচ্ছে একজন প্রো ক্যাপিটালিস্ট ইকোনমিস্ট একজন বলছেন যে, মানে উনি আইডিয়াটি নিয়ে আসছেন যে একজন বিজনেস এর উদ্দেশ্যই থাকবে মেকিং মানি, নাথিং এলস। ওয়ার্কার বেনিফিট, ওয়ার্কার ওয়েলফেয়ার কোনো কিছু ম্যাটার করে না, নাথিং এলস, অনলি মেকিং মানি। সো এই যে ক্যাপিটালিজম, এটার যে চালিকা শক্তি, এখানে যখন আপনি হাত দিবেন তখন একটা সমস্যা হয়ে যাবে। তার মুসলিম আইডেন্টিটি, প্রবলেমস উইথ মামদানি, তার মুসলিম আইডেন্টিটি, রাইট? এখন ওনার মুসলিম আইডেন্টিটির মধ্যে কথা আছে, যে কথা যেটা সেটা হচ্ছে যে উনি কিন্তু ট্রেডিশনাল শিয়া সুন্নি মুসলিম না। উনি যতটুকু আমি জানি উনি হচ্ছেন একজন শিয়া মুসলিম, এবং শিয়া মুসলিমটা আপনি জানেন এটা একটা মাইনরিটি ফ্যাকশন, এবং সুন্নি মুসলিমদের একটা বড় অংশ শিয়াদেরকে ইভেন মুসলিম বলতেও চায় না, বা মুসলমান বলে ইয়াও করে না। তো এই একই লোক যদি ধরেন বাংলাদেশ অথবা পাকিস্তান অথবা মুসলিম প্রধান দেশে গিয়ে দাঁড়াইতো, কোনো ভাতি পেত না। কারণ হচ্ছে ওনার যে আইডেন্টিটি, এই আইডেন্টিটি ওনাকে আসলে দাঁড়াইতে দিত না, রাইট? আইডেন্টিটি ওনার পক্ষে কাজ করতো না, কারণ হচ্ছে উনি কিন্তু মেইন স্ট্রিম মুসলমান না, উনি কালচারাল মুসলিম হইতে পারেন, বা ওনার মানে জাস্ট, হ্যাঁ, এইটুকু বলবো যে জাস্ট মুসলিম হিসেবে আইডেন্টিফাই করেন, বাট ওনার প্র্যাকটিস বা ওনার যা কিছু আছে ওটা কিন্তু এমনিতে মানে ট্রেডিশনাল মুসলিম না কিন্তু উনি, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে তারপরে উনি ট্রেডিশনাল মুসলিম হোক বা না হোক, তারপরেও উনি ইসলামোফোবি নিয়ে কথা বলছেন, উনি হচ্ছেন মানে প্যালেস্টাইন নিয়ে কথাবার্তা বলছেন, যেটা কিন্তু অন্যান্য অনেকেই বলে না, রাইট? সো এইটা আসলে একটা বড় একটা জিনিস। যেটা লাস্ট আরেকটা যেটা সেটা হচ্ছে উনি এন্টি ইসরায়েল, হ্যাঁ, ইসরায়েলের জেনোসাইড নিয়ে কথা বলছেন। এইটা আসলে কেউ পছন্দ করতেছে না, বিশেষ করে এইপ্যাক এবং এইপ্যাক ব্যাকড যারা পলিটিশিয়ান এস্টাবলিশমেন্ট, কেউ পছন্দ করতেছে না। কিভাবে নিউ ইয়র্কের মতো একটা জায়গায় এমন একজন লোক আসে যে কিনা আপনার ইসরায়েলের গভর্নমেন্ট নিয়ে কথা বলে। তারপর হচ্ছে উনি বিলিয়নিয়ারদের সাথে কোনো রকম যোগাযোগ রাখতেছে না, হ্যাঁ, বিলিয়নিয়ারদেরকে গুনতেছেই না, পাত্তাই দিতেছে না, উল্টা তাদেরকে ট্যাক্স দেওয়ার কথা বলতেছে। এখন বিলিয়নিয়াররা তো কানতে কানতে শেষ, যে এখন বলে আমরা চলে যাব, আমরা ফ্লোরিডা চলে যাব, হেন যাবো তেন যাবো। মানুষজন বলতেছে কে যাবে, কেউ যাবে না, রাইট? কারণ নিউ ইয়র্ক হচ্ছে এদের আইডেন্টিটি, নিউ ইয়র্ক হচ্ছে এদের মানি মেকিং এর জায়গা। নিউ ইয়র্ক হচ্ছে, এই নিউ ইয়র্ক ছাড়ে লোকজন ফ্লোরিডা যাবে, হ্যান যাবে তেন যাবে, কজন যাবে? যাক, 2 জন যাক, 3 জন যাক, 10 জন যাক, 15 জন, 20 জন যাক, যাকগা, আরো নতুন লোকজন আসবে, তারা এসে এই জায়গাটা মানে ওই বিলিয়নারদের জায়গা নেবে, রাইট? ট্রু, এটাই হবে। সো দুনিয়া থেমে থাকে না। সো রিপাবলিকানরা অথবা প্রো রাইট উইং যারা আছে তারা হচ্ছে, হ্যাঁ, বিলিয়নিয়ারদের ট্যাক্স করবে, বিলিয়নিয়ার তো চলে যাবে, এখন কি হবে? তো চলে গেলে অন্য বিলিয়নিয়ার আসবে, চলে, আর বিলিয়নিয়ার না থাকলেই বা কি হবে নিউ ইয়র্কের, রাইট? তাহলে আরেকটা জিনিস হচ্ছে যে এই ট্যাক্সের যে ব্যাপারটা, চাইলেই উনি ট্যাক্স ইম্পোজ করতে পারে না, 2% ট্যাক্স যেটা, বা এই জিনিসটা স্টেটের পলিটিক্সের থ্রুতে আসতে হয়। সো ইটস নট গোনা বি ইজি। বাট সমস্যা হচ্ছে উনি এটা নিয়ে কথা বলছে, মামদানি এইটা প্রতিশ্রুতি দিছে, এটাই সমস্যা, মানে হাউ ডেয়ার হি, রাইট? একটা বড় সমস্যা উইথ মামদানি, সে হচ্ছে প্রো ওয়ার্কিং ক্লাস। তো একজন পলিটিশিয়ান কেন ওয়ার্কিং ক্লাসের নিয়ে কথা বলবে? আপনারা যদি মনে করেন যে আমেরিকা আসলে আগাইতে আগাইতে এমন একটা জায়গায় চলে আসছে, এখানে হচ্ছে সবাই এখন সুখে শান্তিতে থাকে, সবাই এখন এখানে তাদের রাইট পায়, ওয়ার্কিং ক্লাস এখানে ইকুয়াল রাইটটি নিয়ে কাজ করতেছে, তাহলে আপনি বোকা স্বর্গে বাস করতেছেন।
এখানে ওয়ার্কিং ক্লাস আগেও যেমন সাফার করতো, এখনও সেম লেভেলে সাফার করতেছে, ডিফারেন্ট ভাবে সাফার করতেছে। অ্যাফোর্ডেবিলিটি তো অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আনঅ্যাফোর্ডেবল হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে যে মানে ওই আগেও যেমন বিলিয়নিয়ার সিস্টেমটাকে রিক করে তাদের পক্ষে কাজ করাইতো, এখনো তাই হচ্ছে অন্য একটা ফর্মে গিয়ে। হ্যাঁ, এখানে দ্যাটস ওয়াই আপনার ওয়ার্কিং ক্লাস অলওয়েজ সাফার করে যাচ্ছে। এবং ইনি একজন ক্যান্ডিডেট হিসেবে যিনি কিনা ওয়ার্কিং ক্লাসকে নিয়ে কথা বলছে, এটাই ওনার অপরাধ হয়ে গেছে। এবং সমস্যা যেটা হবে, উনি যখন মেয়রের অফিসে থাকবে 100 রকম উপায় করে 1000 রকম তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে। 1000 রকম ষড়যন্ত্র করে তাকে কিভাবে নামানো যায় এবং সে কিভাবে আনসাকসেসফুল হয় সেইটা করা হবে। এবং এটা করবে আপনার ভাইয়ের, আমাদের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার ভাইয়ের বন্ধু ট্রাম্প থেকে শুরু করে বাকিরা যারা আছে এস্টাবলিশমেন্ট, এরা চারদিক থেকে চাপ দিয়ে ধরবে যাতে মামদানি ফেল করে। এবং মোস্ট লাইকলি উনি ওনার যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে এগুলার অনেকগুলোই উনি পালন করতে পারবেন না, কারণ যে পরিমাণ ব্যুরোক্রেটিক চাপ থাকবে, যে পরিমাণ এক্সটার্নাল প্রেশার থাকবে, ওকে, তার হাত পা বেঁধে ফেলা হবে। হ্যাঁ, মেয়র এর অফিস, মেয়র চাইলে অনেক কিছু করতে পারে, আবার চাইলে কিছুই মানে এবং কিন্তু তাকে যদি ক্ষমতা তুলে নেওয়া হয় তাহলে কিন্তু তার কিন্তু কিছুই করার অপরচুনিটি থাকবে না। সো কাইন্ড অফ সেটাই হবে আমার যেটা মনে হচ্ছে। অ্যান্ড দেন নিউ ইয়র্কবাসী হয়তো একটা সময় গিয়ে ভুলে যাবে, অথবা অন্য একজনকে ভোট দিবে কি দিবে না, কারণ সবসময় যে এটা ভোটে নির্বাচিত হয় তাও না, মানুষজন ভোট তো দেয় এই সেই, বাট মোস্ট অফ দ্য টাইম এস্টাবলিশমেন্ট যাকে পুশ করে দেখা যায় যে সেই কোনোভাবে নির্বাচিত হয়ে যাচ্ছে। ওই যে দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম এস্টাবলিশমেন্ট দেখে যে তাদের পছন্দের কে ক্যান্ডিডেট আছে তাকে ডেমোক্র্যাট প্রাইমারির থ্রুতে পাঠায় দাও, জাস্ট মেক শিওর করো ডেমোক্র্যাট প্রাইমারিতে যে যাচ্ছে সেই প্রাইমারি যে লোকটা সে যেন আমাদের লোক হয়। যেমন অ্যান্ড্রু কুমো, যখন অ্যান্ড্রু কুমো অ্যান্ড দেন আদার্স যখন প্রাইমারিতে গেছিল তখন এস্টাবলিশমেন্ট চিন্তা করছে যে আমাদের প্রো এস্টাবলিশমেন্ট অনেকেই আছে, এরিক অ্যাডামস আছে, সেদান আছে, কোমোটোমো আছে, হয়ে যাবে। হ্যাঁ, এই যে মামদানির মতো একজন ফ্রিন, যে একজন সাউথ এশিয়ান একজন লোক চলে আসে, সে যে প্রাইমারি ছিঁড়ে নিবে এটি চিন্তাই করে আগে। মানে সাধারণত বিলিয়নিয়ার ক্লাস বা আপনার এস্টাবলিশমেন্ট এটাই চায় যে যারা প্রাইমারিতে যাবে, দুই পার্টিরই যারা প্রাইমারিতে যাবে তারা কাইন্ড অফ আমাদের পাচেটে যাবে, পাচেটে গেলে তারপরে তারা জেনারেল ইলেকশন হয়ে যাক, সমস্যা নেই। কিন্তু এইবারই ব্যতিক্রম হওয়ায় এইটা আসলে তারা মেনে নিতে পারতেছে না। বাট ওরা যেটা করবে যে ওরা সব রকম চেষ্টা করবে যে যাতে মামদানি ব্যর্থ হয়, এবং নেক্সট বার যখন ইলেকশন হবে তখন প্রাইমারিতে ওরা ওদের পাপেট আবার দাঁড়ানোর চেষ্টা করবে। অ্যান্ড দেন একবার পাপেট ঢুকাই দিলে বেসিক্যালি এইসব ইলেকট্রন মার্কেটে যেটা হয় যে আপনি নিউ ইয়র্কে আপনি যদি ঢুকে যেতে পারেন, দেন হচ্ছে আপনি ডেমোক্রেটিক টিকিট পাইলে আপনি কাইন্ড অফ আপনি শিওর শট। সো সেটাই হবে। তো যাই হোক, এখন পোস্ট ইলেকশন যেটা হচ্ছে যে হ্যাঁ অবশ্যই ফক্স নিউজ বলেন, রাইট মিডিয়া বলেন, দে আর লুজিং ইট, দে আর ক্রাইং। শন হ্যানিটি দেখলাম একটা ইয়াতে এসে কান্না করতেছে যে তার চোখে পানি এক হয়ে যাচ্ছে, নাকের পানি এক হয়ে যাচ্ছে, এবং তারা তাকে বলতেছে যে ডিভাইসিভ, তার যে ভাষণটা উনি যেটা দিছে, মামদানির যে ভাষণ, এটা নাকি ডিভাইসিভ, এটা মানুষকে ইউনিফাই করতেছে না। সো এই একই ভাষণ যখন যদি রিপাবলিকানরা দিত তখন তারা বলতো না এটা মানুষের ম্যান্ডেট পায় আসছে, সো উনি যেটা চায় সেটাই করতে পারে। কিন্তু এখন মামদানি যেহেতু আসছে, তো মামদানির এখন তাদের কথা হচ্ছে মামদানি উচিত হচ্ছে মানুষকে ইউনিফাই করা। যাই হোক, তারপরে হচ্ছে মানে রাইট উইং মিডিয়া বা এস্টাবলিশমেন্ট ডাজন্ট লাইক হিজ টোন। কেন? কারণ হচ্ছে উনি যেই ভাষায় কথা বলতেছে, যেই ভাষায় ভাষণ দিতেছে, মানে তারা নিতেই পারতেছে না। কিভাবে একটা সাউথ এশিয়া থেকে একটা লোক এসে কিভাবে তাদেরকে এই ভাষায় কথা বলে, কিভাবে তাদের দে আর জাস্ট লুজিং দেয়ার মাইন্ড। অ্যান্ড এই যে তার যে অথরিটেটিভ টোন, এটাও তারা নিতে পারতেছে না। ওকে, সো এনিওয়ে, বিরাট একটা র্যান্ট শেষ করলাম, বাট আমার জাস্ট কিছু থটস ছিল আপনাদের সাথে শেয়ার করলাম। কমেন্টে জানাবেন আপনাদের থটসটা কি। ভালো থাকবেন, অন্য কোনো ব্লগে দেখা হবে, বাই।